আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত অধ্যায়ের বাকি যে অংশটুকু ছিল উপপাদ্যের, সেই বাকি অংশটুকু সমাধান করব। এর আগে আমি একে একে মোট 4টি পাঠ করেছি। আজকের পাঠটা দিয়ে 5টি পাঠ হবে। তো এই 5টি পাঠ যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে বৃত্ত রিলেটেড যে উপপাদ্যগুলো থাকবে বা যে প্রমাণগুলো থাকবে, এই প্রমাণগুলো আর তোমাদের সলভ করতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের পার্টে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ছেদক এবং স্পর্শক নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমি প্রথম পার্টে বলেছিলাম ছেদক কী এবং স্পর্শক কী। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো, আমি এই মাঝখানে একটা বৃত্ত সবুজ কালি দিয়ে এঁকে রেখেছি। তাহলে আমরা প্রথমেই জানবো ছেদক কী এবং স্পর্শক কী। ছেদকটা হলো, আমরা বলছিলাম যে একটা সরলরেখা যখন একটা বৃত্তের দুটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই EF একটা সরলরেখা, এটা এই যে সবুজ কালারের যে বৃত্তটা আমি এঁকে রেখেছি, এই বৃত্তটাকে কিন্তু এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই ছেদবিন্দুর নাম যদি আমরা A দেই এবং এই ছেদবিন্দুটার নাম যদি আমরা B দেই, তাহলে এই EF সরলরেখাটা বৃত্তটাকে A এবং B দুটি বিন্দুতে ছেদ করেছে। এই রকম ক্ষেত্রে আমরা এই EF রেখাটাকে বলবো বৃত্তটার ছেদক। তাহলে মোট কথা, একটা সরলরেখা যখন কোনো বৃত্তের দুটি বিন্দুতে স্পর্শ করবে, সেই সরলরেখাটাকেই ছেদক বলা হয়। তাহলে স্পর্শক কি? স্পর্শক হলো একটা সরলরেখা যদি কোনো বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করে, তাহলে সেই সরলরেখাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয়। তাহলে ছেদক এবং স্পর্শক কি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছেদক বৃত্তকে দুটি বিন্দুতে স্পর্শ করবে, আর স্পর্শক বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করবে। এটি হলো ছেদক এবং স্পর্শকের মধ্যে পার্থক্য। স্পর্শক কেমন কেমন হতে পারে? সাধারণ স্পর্শক হতে পারে। সাধারণ স্পর্শক কাকে বলবো আমরা? সাধারণ স্পর্শক হলো সেই স্পর্শক যদি দুটি বৃত্তের স্পর্শক একটি রেখাই হয়, তাহলে সেই স্পর্শককে আমরা সাধারণ স্পর্শক বলি। এই সাধারণ স্পর্শক আবার দুই রকম হতে পারে। একটা হলো সরল সাধারণ স্পর্শক, আর একটা হলো তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কি? যদি একই সরলরেখার দুটি বৃত্তের স্পর্শক হয় এবং তাদের স্পর্শবিন্দু আলাদা আলাদা হয়, এবং যদি এই বৃত্ত দুটির কেন্দ্র স্পর্শকের একই পাশে অবস্থান করে, তাহলে সেই স্পর্শককে বলি আমরা সরল সাধারণ স্পর্শক। যেমন যদি চিত্র 1 আমরা খেয়াল করি, তাহলে এখানে AB একটি সরলরেখা, যা এটা যদি প্রথম বৃত্ত আমরা মনে করি আর এটা যদি আমরা দ্বিতীয় বৃত্ত মনে করি, তাহলে দেখো এই AB সরলরেখাটা প্রথম বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করেছে, আবার দ্বিতীয় বৃত্তকেও একটা বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে AB একটা সাধারণ স্পর্শক, এবং স্পর্শ বিন্দু দুটি বৃত্তের জন্য আলাদা আলাদা, এবং এদের কেন্দ্র দেখো দুইটা বৃত্তের কেন্দ্রই কিন্তু স্পর্শকের একই পাশে, অর্থাৎ উপরের পাশে অবস্থিত। তাহলে এই চিত্র 1 কিন্তু আমাদের সরল সাধারণ স্পর্শকের উদাহরণ। আবার আমরা যদি চিত্র 2টা খেয়াল করি, দেখো এই AB সরলরেখাটা, এটাকে যদি আমরা প্রথম বৃত্ত মনে করি, এটা আমাদের প্রথম বৃত্ত, আর এটাকে যদি আমরা দ্বিতীয় বৃত্ত মনে করি, দেখো এই AB সরলরেখাটা প্রথম বৃত্তকেও স্পর্শ করেছে, আবার AB সরলরেখাটা দ্বিতীয় বৃত্তকেও স্পর্শ করেছে। তাহলে AB একটা সাধারণ স্পর্শক। কিন্তু এখানে যদি খেয়াল করি চিত্র 1 এবং 2 এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, দেখো যে দুটি বৃত্তর কেন্দ্র কিন্তু এই স্পর্শকের বিপরীত পাশে, এটা উপরে অবস্থান করতেছে, এটা নিচে অবস্থান করতেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই সাধারণ স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। দুটি বৃত্তর স্পর্শবিন্দু যদি একটি হয়,
অর্থাৎ এই চিত্র 3 যদি আমরা খেয়াল করি, দেখো যে বৃত্ত আমরা এই বড় বৃত্তটার জন্য কেন্দ্র লাল বিন্দুটা আর ছোট বৃত্তটার জন্য কেন্দ্র কালো বিন্দুটা। তাহলে দুটি বৃত্ত কিন্তু স্পর্শ কিন্তু একটি বিন্দুতে করেছে, সেটা আমরা ধরলাম যে পি বিন্দুতে স্পর্শ করেছে, আর এ বি হলো স্পর্শক। এই এ বি স্পর্শকটা দুটি বৃত্তরই স্পর্শক এবং দুটি বৃত্তই কিন্তু একটা বিন্দুতে স্পর্শ করেছে, সেটা পি। এবং দেখো দুটি বৃত্তের কেন্দ্রই স্পর্শকের একই পাশে অবস্থিত। তাহলে এ ধরনের স্পর্শকে আমরা বলি অন্তঃস্পর্শ। আর অন্তঃস্পর্শের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে যে অন্তঃস্পর্শের ক্ষেত্রে অনেক সময় এমসিকিউতে আসে যে ধরো এই লালটা হলো বড় বৃত্তের ব্যাসার্ধ আর কালোটা হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দূরত্বটা কিভাবে আমরা পাবো? দুটি বৃত্তের দূরত্ব, এই দুটি বৃত্তের দূরত্ব পাওয়া যাবে যদি আমরা ধরো এটা হলো দুটি বৃত্তের দূরত্ব। তাহলে যখন দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করবে সেই ক্ষেত্রে আমাদের যখন কেন্দ্র দুটির দূরত্ব বের করতে বলবে তখন বড় ব্যাসার্ধের থেকে ছোট ব্যাসার্ধ বাদ দিলে যতটুকু পাওয়া যাবে সেটাই হবে বৃত্ত দুটির দূরত্ব। এখন চিত্র 4-এ দেখো, চিত্র 4-এ এক্ষেত্রেও কিন্তু স্পর্শ বিন্দু একটি, সেটা আমরা ধরে নিলাম পি। তাহলে এই স্পর্শ বিন্দু এই এ বি স্পর্শকের ওপরই অবস্থিত এবং এই বৃত্ত দুটি যদি আমরা খেয়াল করি এই বৃত্ত দুটির কেন্দ্র কিন্তু স্পর্শকের বিপরীত পাশে। তাহলে এ ধরনের ক্ষেত্রে এই স্পর্শককে বলি আমরা বহিঃস্পর্শ। আর বহিঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্র দুটির দূরত্ব যদি বের করতে বলে তাহলে দুটি বৃত্তের কি করতে হবে? ব্যাসার্ধ যোগ করে দিলে আমরা যে দূরত্বটুকু পাবো বা যে মানটুকু পাবো সেটি হবে দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এখান থেকে এইটুক যোগ করে দিলাম এবং এখান থেকে এইটুক যোগ করে দিলাম, তাহলে এই দুটোর যোগফলই হবে এই বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব। তো এটা ছিল আমাদের পার্ট 5-এর বেসিক আলোচনা। এখন আমরা এই 8.4 অনুশীলনীর যে 3টা উপপাদ্য আছে, উপপাদ্য 25, 26 এবং 27, সেই 3টি উপপাদ্য আমরা সমাধান করে ফেলব। তাহলে এখানে আমরা দেখো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপরে লম্ব। তাহলে এখানে আমরা পিটি একটা স্পর্শক এঁকেছি এবং স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ হলো ওপি। তাহলে এখানে আমাদের দেখাতে হবে, প্রমাণ করা লাগবে কি যে পিটি ওপি এর ওপরে লম্ব। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি। তাহলে এটা প্রমাণের জন্য আমরা কি করব? দেখো এটা প্রমাণের জন্য আমরা এই পিটি স্পর্শকের উপরে কিউ একটি বিন্দু নেব। তাহলে পিটি স্পর্শকের ওপর বৃত্তের বাইরে কিউ একটি বিন্দু নেই। পি বৃত্তটির স্পর্শ বিন্দু। তাহলে ওপি আমরা যোগ করে দিব, যে ওপি যোগ করি। এখন খেয়াল করো এই ওপি কিন্তু ও কিউ এর চাইতে ছোট, কারণ এখান থেকে চিত্রে ও কিউ গ্রেটার দেন ওপি। এখন আমরা যদি চিন্তা করি
যে ও থেকে পিটির উপর এই পি বিন্দু ব্যতীত যেখানেই আমরা ও থেকে সেই বিন্দুগুলোকে যোগ করলে আমরা যে রেখাগুলো পাবো, সেই রেখাগুলো, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো ও থেকে আমরা যদি এখানে একটা বিন্দু নেই, ও থেকে আমরা এখানে বিন্দু নেই, ও থেকে এখানে বিন্দু নেই, যেখানেই নেই না কেন ও থেকে পি ব্যতীত যে কোনো বিন্দুই কিন্তু ও পির দূরত্ব থেকে সেই দূরত্বগুলো কিন্তু কিছুটা হলেও বেশি হবে। অর্থাৎ দেখো পিটি স্পর্শকের ওপর পি ব্যতীত যে কোনো বিন্দু নিলেই সেই বিন্দু এবং কেন্দ্রের সংযোগকারী রেখা ওপি ব্যাসার্ধের চেয়ে কিছুটা হলেও বড় হবে। অর্থাৎ ওপি হবে পিটি স্পর্শকের ন্যূনতম দূরত্ব। আর ন্যূনতম দূরত্ব কিন্তু তখনই হয় যখন দুটি পরস্পরের সাথে লম্বভাবে থাকে। ধরো স্পর্শক এবং ওপি পরস্পরের সাথে লম্বভাবে থাকলেই কিন্তু ন্যূনতম দূরত্ব হবে। লম্বভাবে না থাকলে কিন্তু এই ওপির চাইতে ওই বিন্দুগুলো স্পর্শকের উপর পি বিন্দু ব্যতীত অন্য কোথাও বিন্দু নিলে ওর থেকে যোগ করে দিলে সেই রেখাগুলো ওপির চাইতে কিন্তু সবসময় বড় হবে। তাহলে ন্যূনতম দূরত্ব তখনই হয় যখন রেখা দুটি পরস্পরের সাথে লম্বভাবে থাকে। তাহলে সুতরাং পিটি কিন্তু ওপি এর উপরে লম্ব, সুতরাং পিটি লম্ব ওপি হবে। এটাই প্রমাণ করতে বলছিল, তো আমরা প্রমাণ করে ফেললাম। আমি আবার বলতেছি, দেখো 25 নম্বর উপপাদ্য তোমাদের কি বলছিল, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমরা ধরো বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছিলাম পিটি। এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু থেকে আমরা ও পর্যন্ত যে রেখা অংশটি টেনেছি সেটাই ছিল আমাদের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব হবে ওপি, যেটা আমরা প্রমাণ করতে হবে যে লিখছি। এখন পিটি স্পর্শকের উপর বৃত্তের বাইরে আমরা আর একটা বিন্দু চিন্তা করেছি কিউ। সেই কিউ চিন্তা করার পর ও কিউ আমরা যোগ করে দিয়েছি। ও কিউ যে রেখাটা পেয়েছি সেটা কিন্তু ওপির চাইতেও বড়। এখন সেরকম যদি পি বিন্দু ব্যতীত আমরা আরও বিন্দু চিন্তা করি এই পিটি স্পর্শকের উপরে, তাহলে সেই বিন্দুগুলোর এবং কেন্দ্র সংযোগকারী রেখা যতগুলোই পাই না কেন সবগুলোই কিন্তু ওপির চাইতে বড় হবে। অর্থাৎ ওপি সবচেয়ে ন্যূনতম দূরত্ব। আর ন্যূনতম দূরত্ব দুটি অংশের মধ্যে ন্যূনতম দূরত্ব, দুটি বিন্দু হোক, একটা রেখা একটা বিন্দু হোক, এদের মধ্যে বা দুটো রেখা হোক, এদের মধ্যে ন্যূনতম দূরত্ব তখনই হবে যখন এই বিন্দু বা রেখার মধ্যে লম্ব দূরত্ব হবে। এই লম্বভাবে থাকবে যখন, তখনই কিন্তু ন্যূনতম দূরত্বটা হবে। তাহলে সেই বেসিকটুকুকে কাজে লাগিয়ে আমরা বলছি কি, যে এই পিটি ওপি এর ওপরে লম্ব, বা পিটিটা ওপির সাথে লম্বভাবে আছে। তো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা উপপাদ্য 26
মূল বইয়ে যেটা তোমাদের দেয়া আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ বৃত্তের বাইরে যদি আমরা একটি বিন্দু চিন্তা করি, সেই বিন্দুটা আমরা ধরলাম পি। এই পি বিন্দু থেকে যদি আমরা বৃত্তের দুটি স্পর্শক আঁকি, স্পর্শক মানে কি, যে সরলরেখা বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করবে, তাহলে আমরা পি বিন্দু থেকে দুটি সরলরেখা আঁকি, যা তাহলে দেখো এই পি বিন্দু থেকে আমরা ধরলাম বৃত্তের বি বিন্দুতে একটা বিন্দুতে স্পর্শ করলো, আর একটা বিন্দু ধরলাম আমরা এ। এখন এটা আমাদের কেন্দ্র, তাহলে ও এ আমরা যোগ করে দিব এবং ও বি যোগ করে দিব। এবং পিও রেখা দুটাও আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা দেখো, এটা প্রমাণের জন্য পি একটা বহিস্থ বিন্দু নিয়েছি। এই বিন্দু থেকে আমরা দুটি স্পর্শক পি এ এবং পি বি অঙ্কন করেছি। এখন আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে, আমরা পি এ এবং পিবি দুটি স্পর্শক টেনেছি, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের, অর্থাৎ এই পি এ এবং পিবি এটা সমান হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই পি এ সমান পি বি। এখন এটা প্রমাণের জন্য আমরা কি করব, প্রমাণের জন্য চিত্রে পি এ এবং পিবি দুটি স্পর্শক, তাহলে স্পর্শক দুটির স্পর্শ বিন্দু যথাক্রমে, স্পর্শক দুটির স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু যথাক্রমে এ ও বি। এখন আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর যে ব্যাসার্ধ, সেটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে এবং এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্বভাবে থাকে, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ পি, অর্থাৎ ও এ পি এই কোণটা, এবং অ্যাঙ্গেল ও বিপি এক সমকোণ হবে। সুতরাং ও এ পি সমান ও বিপি সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা এওপি এবং বিওপি উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করি, দেখো যে ত্রিভুজ
এ ও পি এবং ত্রিভুজ বি ও পি এর ক্ষেত্রে বিওপি এর ক্ষেত্রে ও এ যতখানি ও বিও কিন্তু ততখানি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই ও এ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও বিও কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আলাদা হতে পারে না, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে এই যে ওপি বাহুটা দেখো, আমাদের উপরের ত্রিভুজও আছে নিচের ত্রিভুজও আছে, অর্থাৎ ওপি ইকুয়াল ওপি, এটা হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম কখন বলতে পারবো? যখন দুটা বাহু এবং একটা কোণ সমান দেখাতে পারবো। আমরা দুটা বাহু সমান দেখিয়েছি, তাহলে এবং কোণ একটা সমান কিন্তু আমরা আগেই দেখিয়েছি যে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল অ্যাঙ্গেল ও বি পি সমান 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান পেয়েছি, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি। যখন সর্বসম হবে তখন বাকি বাহু দুটোও সমান হবে এবং বাকি যে আরো কোণ থাকবে সেগুলোও কিন্তু সমান হবে। তাহলে সুতরাং তাহলে দুটা বাহু নিচে বাহু বাকি আছে কি? আমাদের এপি বা পি এ বাহু বাকি আছে আর পিবি বাহু বাকি আছে। তাহলে সুতরাং পি এ ইকুয়াল পি বি, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। তাহলে দেখো আমি আবার একটু বলতেছি, যেটা কিভাবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ এই বহিস্থ একটা বিন্দু আমরা পি নিয়েছিলাম, এই পি থেকে প্রথম স্পর্শক পি এঁকেছিলাম, পরের স্পর্শক পিবি এঁকেছিলাম, এরপর পি এবং ও আমরা যোগ করে দিয়েছিলাম। যোগ করে দেওয়ার পর আমরা জানি কি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ বৃত্তের, সেই ব্যাসার্ধটা কিন্তু স্পর্শকের সাথে লম্বভাবে থাকে, যেটা আমরা উপপাদ্য 25-এ দেখেছি। তাহলে এখানে এই এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আবার বি বিন্দুতেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যেটা আমরা এখানে দেখিয়েছি। এরপরে আমরা উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ দুটো নিয়ে কাজ করেছি। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়, এবং সেই লক্ষ্যে আমরা এই দুটি ত্রিভুজ নিয়েছি। এবং এই দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয়? যখন দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখাতে পারি, অথবা দুইটা কোণ একটা বাহু সমান দেখাতে পারি। তো এখানে আমরা দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখিয়েছি, কারণ এখানে আমাদের দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখানোটা সহজ ছিল, কারণ একটা বাহু ও এ আর এবং ও বি সমান ছিল, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও পিটা সাধারণ বাহু ছিল, দুইটা বৃত্তেই ও পি বাহুটা বিদ্যমান। আর কোণে যে এ এবং বি 90 ডিগ্রি আগেই দেখিয়েছিলাম। তো এইভাবে আমরা দেখলাম যে এই ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসম হলে বাকি যে বাহু থাকে, এই ত্রিভুজে থাকে হলো পি এ বাহু আর এই ত্রিভুজে থাকে পিবি বাহু, তাহলে বাকি বাহু দুটোও সমান হবে, যেটা আমরা এখানে লিখছি। এইভাবে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করেছি। তো এখন আমরা উপপাদ্য 27 তোমাদের মূল বইয়ে যেটা দেয়া আছে, এখানে বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। অর্থাৎ বহিঃস্পর্শ কি আমি আমার ভিডিওটার শুরুতে আলোচনা করেছিলাম। বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, তারপরে সরল সাধারণ স্পর্শক, তারপর তির্যক সাধারণ স্পর্শক। বহিঃস্পর্শ হলো দুটি বৃত্তের একটি স্পর্শবিন্দু থাকবে, কিন্তু বৃত্ত দুটির কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে দেখো এই যে এখানে আমরা এঁকে রেখেছি যে একটাই সাধারণ স্পর্শবিন্দু ও, কিন্তু প্রথম বৃত্তের কেন্দ্র আছে বাম দিকে এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আছে ডান দিকে। তাহলে বৃত্ত দুটি যখন এইভাবে স্পর্শ করে তখন এদেরকে বলি আমরা বহিঃস্পর্শ। তাহলে এটা প্রমাণের জন্য দেখো আমরা সমাধান করব এই সমস্যাটার। তাহলে বলছে কি যে এদের কেন্দ্রদ্বয় অর্থাৎ এ এবং বি এবং স্পর্শ বিন্দু, তাহলে কেন্দ্র প্রথম বৃত্তের কেন্দ্র, প্রথম বৃত্তের কেন্দ্র এ
দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বি এবং স্পর্শবিন্দু ও হলে প্রমাণ করতে হবে যে এ ও বি সমরেখ মানে কি, যে একই রেখার উপরে অবস্থিত হবে। তাহলে দেখো, তাহলে একই রেখার উপর অবস্থিত হবে যদি আমরা এইটা একটা এই ও বিন্দুতে কোণটা যদি আমরা 180 ডিগ্রি দেখাতে পারি। আমরা জানি কি একটা সরল রেখার উপরে উৎপন্ন কোণ হলো এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এই ও বিন্দুতে কোণটা যদি আমরা 180 ডিগ্রি দেখাতে পারি তাহলে কিন্তু আমরা বলে দেব যে এ ও বি একই সরলরেখার উপর অবস্থিত বা সমরেখ। তাহলে দেখো সেই লক্ষ্যে আমরা প্রমাণ করব। তাহলে আমরা জানি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে দেখো ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সুতরাং ও এ লম্ব কিন্তু পিকিউ, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল এ ও পি ইকুয়াল 90 ডিগ্রি লিখতে পারি। আবার ও বি হলো স্পর্শ বিন্দুগামী অপর আরেকটি ব্যাসার্ধ। তাহলে সুতরাং এই ও বি কিন্তু পিওকির ওপর লম্ব, অর্থাৎ বিওপি সমান কিন্তু 90 ডিগ্রি। তাহলে সুতরাং দেখো আমরা যদি এই দুটো যোগ করি, এটাকে যদি 1 এবং এটাকে যদি 2 দেই তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে যোগ করলে আমাদের বাম পাশ এ ও পি প্লাস 2 এর বাম পাশ বি ও পি সমান 1 এর ডান পাশ 90 ডিগ্রি এবং 2 এর ডান পাশও 90 ডিগ্রি। অর্থাৎ এখন আমরা যদি চিত্রের দিকে তাকাই, এ ও পি এবং বি ও পি যোগ করে আমরা কিন্তু এই অংশ আর এই অংশ অর্থাৎ পুরো সরলরেখা পাচ্ছি। অর্থাৎ আমরা কোণ আলাদা আলাদা না লিখে আমরা দেখাতে পারবো এ ও বি সমান এ ও বি সমান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এ ও বি যদি 180 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এ ও বি একটা সরলরেখা, অর্থাৎ এ ও বি একই সরলরেখার উপর অবস্থিত। সুতরাং এ ও বি একই সরলরেখার উপর অবস্থিত, একই সরল রেখার উপর অবস্থিত, অর্থাৎ এ ও বি সমরেখ। তো এটি আমাদের চেয়েছিল, আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে কি বলছিল 27-এ, যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় স্পর্শ বিন্দু সমরেখ। তাহলে আমরা এই যে কেন্দ্রদ্বয় এ এবং বি এবং স্পর্শ বিন্দু ছিল ও, এটা প্রমাণ করতে হবে যে একই রেখার উপর আছে বা একই সরলরেখার উপর আছে। তাহলে এটা প্রমাণ আমরা তখনই করতে পারবো আমরা জানি একটা একই সরলরেখার উপরে উৎপন্ন কোণ হলো 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে সবসময় লম্বভাবে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি আমরা দেখিয়েছি। আবার এখানেও ওই একই তথ্য অনুযায়ী আমরা এই কোণটা 90 ডিগ্রি, আমাদের এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি।
তাহলে এই দুটো কোণ আমরা যোগ করে দিয়েছি, 90 90 180 হয়েছে। আর এই দুটো আলাদা আলাদা না লিখে আমরা এ ও বি, তাহলে এ ও বি সমান যেহেতু 180 ডিগ্রি, তার মানে এ ও বি একটা সরলরেখা। সরলরেখা না হলে 180 ডিগ্রি হবে না, তাহলে এ ও বি একই সরলরেখার উপর অবস্থিত বা এ ও বি সমরেখ। এইভাবে আমরা প্রমাণটা করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি এখানেই শেষ করব। আমি এই বৃত্ত সম্পর্কিত 5টি পার্ট করলাম। এটা দিয়ে 5টি পার্টই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টে পার্ট যদি তোমরা দেখো ধাপে ধাপে, তাহলে বৃত্ত রিলেটেড যে তোমাদের উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোর সমস্যা হবে না। এরপরে আমি আরও 2-1টা ভিডিও পার্ট হয়তো করব। সেই পার্টগুলোতে আমি বোর্ড কোশ্চেন কিভাবে এসেছে এই বৃত্ত রিলেটেড উপপাদ্য থেকে সেইগুলো আমি সমাধান করব। এই 5টা পার্টে আমি যে আলোচনাগুলো করেছি সেটা বৃত্ত রিলেটেড উপপাদ্য ছিল। বৃত্ত রিলেটেড সম্পাদ্য আছে, বৃত্ত রিলেটেড সম্পাদ্যটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।